এই হিসাবটা যদি দাঁড়ায় গে তাহলে তো থার্ড ফেজ থেকে সব ইনভ্যালিড হয়ে যাবে। আইডেন্টিফাই করা গেছে, তার মানে এরকম আরও অনেক থাকতে পারে যাদের এখনো আইডেন্টিফাই করা যায়নি, তাই এই কারণেই সেগ্রিগেশন পসিবল না। কারণ তথ্য দিচ্ছে না। যদি এসএসসির তথ্য দেখেন 5,485, বোর্ডের তথ্য দেখেন 5,189, যদি সরকারের তথ্য দেখেন 4,327, আর যদি সিবিআইয়ের তথ্য দেখেন 9,375। আমরা আইডেন্টিফাই এখনো পর্যন্ত যা সোফার করতে পেরেছি সেটা 10,000 প্লাস, কিন্তু সেটাই যে একেবারে স্পেসিফিক তা নয়। নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো গতকালকে যে জাজমেন্ট রিজার্ভ রাখা হয়েছে, তো রিজার্ভ রাখার আগে কি আলোচনা হয়েছে, কে কি যুক্তি দিয়েছিলেন, কোন পক্ষ থেকে কি যুক্তি দেওয়া হয়েছিল, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন কেসের ডিটেলস সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে। তো প্রেজেন্ট লাস্ট লিস্টের তো গতকাল 10 তারিখ ছিল। অনারেবল চিফ জাস্টিস ছিলেন, অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার ছিলেন, ঠিক আছে। দুজন বিচারপতির আন্ডারে কিন্তু গতকালকে শুনানি হয়। তো তারপর আপনারা অনেক দেখতে পাচ্ছেন ফাইনাল ডিসপোজালে ছিল আপনাদের এটা। তো এটা কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন হিয়ার্ড অ্যান্ড রিজার্ভ অর্ডার ডেট 10/2/25। তো সব পক্ষ থেকে কিন্তু গতকালকে শুনানি হয়েছে, এর আগে থেকে শুনানি হয়েছে এবং গতকালও শুনানি হয়েছে। এখন ডিসিশন নেবেন। তো ডিসিশন নেওয়ার আগে এখন রিজার্ভে রাখা হয়েছে জাজমেন্ট, ঠিক আছে। তো যে কোনো দিন যে কোনো সময় জাজমেন্ট দিবে প্রধান বিচারপতি, ঠিক আছে। তো কোর্টে কিন্তু 2টার পর থেকে আমাদের কেস কিন্তু হিয়ারিং হয়, ঠিক আছে। তো প্রথমেই সিনিয়র অ্যাডভোকেট মনিন্দর সিং, যেটা এর আগে বিতর্কিত তথ্য ছিল, তো বিতর্কিত যে যুক্তি ছিল, তো সেই সিদ্ধান্তের কথা উল্লেখ করছেন, ঠিক আছে। তো তারপর পঙ্কজ বনশালের ডাটা বললেন যে পঙ্কজ বনশালের ডাটা যে স্ক্যানটেক কর্মচারী কাছ থেকে সংগৃহীত তথ্য সম্পর্কে আইনজীবী মূলত পুরো স্ক্যানিং প্রক্রিয়াটি নাইসা দ্বারা সম্পন্ন হয়েছিল। নাইসা এটি ডেটা স্ক্যানটেক দিয়েছিল, তারপর ডেটা এসএসসিকে পাঠানো হয়েছিল। এসএসসির নিয়ম অনুসারে সেই ডাটা মুছে ফেলেছিল, ঠিক আছে। তো তারপর আইনজীবী যখন আমরা নাইসার কাছে তথ্য চেয়েছিলাম, তারা বলেছিল যে আমাদের কাছে কোনো কপি নেই, ডেটা স্ক্যানটেক থেকে আমরা ফাইলের মুছে ফেলা অংশ থেকে তথ্য উদ্ধার করেছি। তো পঙ্কজ বনশালের 3টি হার্ড ডিস্ক থেকে আরেকটি সেট উদ্ধার করা হয়েছে। তো তারপর আবার আইনজীবী বলেন যে হাইকোর্টের আদেশের যেটা পৃষ্ঠা 230 হাইকোর্টকে দেওয়া হয়, সিবিআইয়ের আদেশের কথা বলা আছে, নিচে টেবিলটি দেওয়া আছে। তো আমরা রেসপন্স কোড ডেটা এবং আমাদের প্রাপ্ত ডেটা পরীক্ষা করেছি। তারপর সিজিআই বলেন যে কখনো কখনো স্ক্যানার নিজেই কাগজটি চিহ্নিত করে, এই ক্ষেত্রে চেকিংটি ম্যানুয়ালি নয় বরং স্বয়ংক্রিয়ভাবে করা হয়েছিল। তবে ওএমআর ডেটার মধ্যে অসঙ্গতি রয়েছে বানশালের 3টি হার্ড ডিস্ক, তো যেটা এখানে বললেন সিজিআই, ঠিক আছে। তো ভালো একটা পয়েন্টের কথা বলেছেন সিজিআই। তো তারপর বললেন যে রেসপন্স কোড হলো সঠিক তথ্য এবং প্রতিটি ব্যক্তির প্রাপ্ত নম্বর যাচাই করে সত্যতা যাচাই করার জন্য স্ক্যান করা ওএমআর দেখা হয়েছে কিনা তা পরীক্ষা করুন, তারপর হার্ড ডিস্কের যাচাই করুন। তো তারপর আইনজীবী দাখিল করেছেন যে বনশালের তথ্য আসল, ডব্লিউবিএসএসসির তথ্য বনশালের হার্ড ডিস্কে সংরক্ষিত তথ্যের সাথে মিলে গেছে। 2 নম্বর, পরিদর্শনের পর কোনো প্রার্থী স্ক্যান করা ছবিতে থাকা তথ্য অস্বীকার করেননি। তারপর আইনজীবী বলেন যে আমাদের কাছে 65B সার্টিফিকেটও আছে, হাইকোর্ট সিবিআইয়ের পক্ষে রায় দিয়েছে। তো তারপর যে কুমার বলেন যে বনশালের কাছ থেকে যা প্রত্যাহার করা হয়েছে অন্য কোনো তথ্য উপলব্ধ নেই। আইনজীবী বলেন যে প্রতিক্রিয়া কোড আমরা স্ক্যানটেক থেকে পেয়েছি এবং বনশালের কাছ থেকে একটি টিউবের সাথে মিলে গেছে। তারপর প্রধান বিচারপতি বলেন যে বনশাল প্রথম কপি নয়, এটি দ্বিতীয় কপি যা আপনিও গ্রহণ করেন। তার প্রধান বিচারপতি আরও বলেন যে যদি আমরা বনশালের যুক্তি দেখি, আপনি বলেছেন যে পঙ্কজ বনশালের তথ্যের উপর নির্ভর করা সম্ভব নয়। তো আইনজীবী বলেন বনশাল তথ্য এবং চূড়ান্ত তথ্যের মধ্যে চূড়ান্ত কারচুপিও হয়েছে বললেন। তো সিজিআই তারপর বলেন তাই এসএসসির তথ্য কারচুপি করার তথ্য এবং পঙ্কজ বনশালের তথ্যই আসল সত্য। তো সিনিয়র অ্যাডভোকেট বিকা মাফিজা বলেন যে প্রার্থীর প্রাপ্ত নম্বরের মেধা তালিকা কখনো প্রকাশ করেনি এবং হাইকোর্টের আদেশ দিয়েছে যে মেধা তালিকা প্রকাশ করা উচিত, কিন্তু তা কখনো মানা হয়নি। তারপর মাফিজা আরও বলেন যে নিয়মও কোনো রকম মানা হয়নি, যেটা নিয়ম নম্বর 12 ছিল, ঠিক আছে। তো মাখিজা নিয়ম যেটা 12-এর কথা বলছেন, নির্বাচন পদ্ধতি প্রদান করে। তো 1945 সালের নাজির আহমেদ নীতি অনুসারে মেধা তালিকা ঘোষণার জন্য নিয়ম 12 অনুসরণ করতে হতো এবং পদ্ধতিটি অনুসরণ করতে হতো। তো মাখিজা আরও বলেন যে যেটা আপনাদের উপনিয়ম রয়েছে 6, তো ওএমআর সিট পরীক্ষার পর এসএসসিকে 1:7 অনুপাতে ব্যক্তিত্ব পরীক্ষার জন্য ডাকা ব্যক্তিদের নাম ওয়েবসাইটে প্রকাশ করতে হতো। তো মাখিজা আরও বললেন যে
ফার্স্ট লিস্ট হ্যাড টু বি কল্ড ফর রিটেন এক্সাম, সেকেন্ড লিস্ট ফর ইন্টারভিউজ। তো মাখিজা বলেন যে প্রথম তালিকা থেকে লিখিত পরীক্ষার জন্য ডাকতে হয়েছিল, দ্বিতীয় তালিকা থেকে সাক্ষাৎকারের জন্য। তারপর সিজে বলেন যে দ্য ডিফিকাল্টি ইজ উই ডোন্ট হ্যাভ অরিজিনাল মার্কশিট, উই ক্যান নট অথেন্টিকেট অ্যান্ড ভাজ ফর দ্যাট দিস ইজ দ্য অরিজিনাল ওয়ান বানসাল ডাটা। দ্য সাসপেশন ইজ দ্যাট ওয়েদার দিস আর দ্য অরিজিনাল মার্কশিট of the candidates because so much has happened it is impossible to। তো তারপর কিন্তু সিজিআই বললেন যে সমস্যা হলো আমাদের কাছে আসল মার্কশিট নেই, আমরা প্রমাণ করতে পারি না এবং নিশ্চিত করতে পারি না যে এটি আসল বানসাল ডাটা। সন্দেহ হলো যে এগুলি কি প্রার্থীর আসল মার্কশিট, কারণ এতে এত কিছু ঘটেছে, এটা অসম্ভব। তারপর প্রধান বিচারপতি আরও বলেন যে সমস্যা হলো আপনি তথ্য নেন এবং এসএসসি তথ্যের সাথে মেলান, কিন্তু আমরা পঙ্কজ বানসালের তথ্য নিয়েও সন্দেহ করি, তাহলে আমরা কি করব। তো সিজে আরও বলেন যে অন্যরা যারা ভুলভাবে এটি পেয়েছে তাদের ছিটকে যেতে পারে, কিন্তু আপনি যা চাইছেন তা এর বাইরে। আপনার ক্ষেত্রে বিলম্ব এবং ল্যাচ প্রযোজ্য হলে আপনি বাইরে থাকবেন, আপনি যা বলছেন তা হলো যে তারা ছিটকে যাওয়ার পরে আপনাকে দেওয়া হবে। তো তারপর মাখিজা বলেন যে নির্বাচিত না হওয়া প্রার্থীদের জন্য বলেন যে আমার যোগ্যতা অনুযায়ী বিবেচনা পাওয়ার অধিকার আমার আছে, তাই আমাকে বাদ দেওয়া যাবে না। বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি চাকরির অধিকার আমার অত্যন্ত মূল্যবান অধিকার। তো প্রধান বিচারপতি বলেন যে সিবিআইয়ের আইনজীবী, তো প্রতিটি কোর্সে মোট কতজন নিয়োগ করা হয়েছে তা আমাদের বলুন। তো সিনিয়র অ্যাডভোকেট জয়দীপ গুপ্ত এসএসসির জন্য বলেন যে প্রায় 25,000। তো সিজিআই বলেন আপনার কি এর কোনো সেগ্রিগেশন আছে? জয়দীপ গুপ্ত বলেন যে হ্যাঁ। তারপর সিজিআই বলেন যে কতজনকে আলাদা করা হয়েছে? তো গুপ্ত বলেন যে দুটি বিভাগে র্যাঙ্ক লাফানো এবং যেটা আপনাদের র্যাঙ্ক জাম রয়েছে এবং প্যানেল থেকে বেরিয়ে আসা, এখানে আমাদের রেকর্ড আছে, এখানে ওএমআর অমিল আমাদের সেই রেকর্ড নেই। তো সিজিআই বলেন বনসালের দুই ধরনের, এক নম্বর যেটা বলেছিলেন আপনাদের সার্ভারে সাথে মেলে না এবং আপনি বলতে পারবেন না কোন তথ্যটি সঠিক, তবে আপনি যদি সিবিআই রিপোর্ট গ্রহণ করেন যেখানে বলা হয় যে বনসাল আসল বলে মনে হচ্ছে, কিন্তু অন্যরা যুক্তি দেয় যে আমার নম্বরগুলি আসল, বনসালের নম্বরগুলি আসল নয়। তার প্রধান বিচারপতি আরও বলেন যে চার্জশিট অনুসারে কতগুলি ভুল রিপোর্ট করা হয়েছে আইনজীবী দাখিল করেছেন যে লিখিত দাখিল আছে। তো গুপ্তা বলেন যে 5,189 ভুলভাবে রিপোর্ট করা হয়েছে। তারপর মাখিজা বলেন যে লর্ডশিপের আদেশ অনুসারে 10%-এর বেশি অযোগ্য নয়। তো তারপর গুপ্তা আরও যেটা আপনারা সাবমিট করলেন অ্যাপ্লিকেশন, যে এসএসসি আবেদনপত্র, তো যেটা আপনাদের যোগ্য এবং অযোগ্য বিভাজন করা বিবরণ দেওয়া আছে। তো গুপ্তা আরও বলেন হাইকোর্টের এই সিদ্ধান্ত ভুল যে এসএসসি কোনো রকম সহযোগিতা করেনি। তো একটি হলফনামা থাকায় প্রশ্ন যে আমার নিশ্চিত নই যে এটি শেষ পরিসংখ্যান, সেই অবস্থানটি আর বহাল নেই। সিবিআই রেকর্ডটি অবস্থানটি সম্পূর্ণ করে এবং তানভীর সারওয়াল মামলার কথা উল্লেখ করেন যেখানে লোকজনের সিম ছিল। তারপর বলেন গুপ্ত যে আমরা কেবল সে আবেদনগুলি গ্রহণ করেছি যা পদের দখলকে ফলপ্রসূ করেছে। তারপর সিনিয়র অ্যাডভোকেটের পাতাওয়ালি বলেন যে অমিল প্রার্থীদের জন্য বলেন তো জানুয়ারি 24 পর্যন্ত অন্য কোনো তথ্য প্রকাশ পায়নি। সিবিআই নিশ্চয়ই বুঝতে পেরেছে যে তাদের কিছু নিশ্চিতকরণের প্রয়োজন। প্রথমবারের মতো দ্বিতীয় চার্জশিটে বলা হয়েছে যে স্ক্যানটেকের হার্ড ডিস্ক পাওয়া গেছে। তো তারপর পাটেওয়ালা বলেন যে স্ক্যানটেকের অফিসের মূল রেকর্ড থাকার প্রশ্নই ওঠে না। তারপর পাটেওয়ালা আরও বলেন যে রেকর্ডটি পেনড্রাইভ থেকে আসার কথা। আজ হলফনামা দাখিল করা হয়েছে যে এটি হার্ড ড্রাইভ থেকে এসেছে। তদন্ত এবং বিচার শেষ হোক, আমি 3 পৃষ্ঠার লিখিত বক্তব্য দেব। বানসালের তথ্য অত্যন্ত সন্দেহজনক। তো তারপর সিনিয়র অ্যাডভোকেট মীনাক্ষী আরোরা বলেন যে অযোগ্য প্রার্থীদের জন্য বলেন যে প্রাকৃতিক ন্যায় বিচারের নিয়ম মেনে চলতে হবে। আমার পরামর্শ হলো আমাকে কারণ দর্শানোর নোটিশ দিন এবং আমি আপনাকে প্রমাণ করব যে কোনো ভুল নেই। তো আরোরা বলেন যে S65B সার্টিফিকেটের উপর তারা সার্টিফিকেট দেয়নি, যদি তারা দিত তাহলে ব্যাপারটি অন্যরকম হতো। তো আরোরা আরও বলেন যে হাইকোর্ট ধারা 59 উপেক্ষা করেছে যেখানে বলা হয়েছে যে ইলেকট্রনিক প্রমাণের জন্য আপনাকে 65B মেনে চলতে হবে। তো আরেকজন সিনিয়র কৌশলী বলেন যে হাইকোর্টের ডিবো মিডিয়ার দ্বারা প্রভাবিত বলে মনে হচ্ছে এবং কোনো সুযোগ দেয়নি। তো নির্দোষ প্রার্থীদের ক্ষেত্রে আইনজীবী বলেন যে আদালত বলেছে যে নির্দোষ প্রার্থীদের প্রভাবিত করা যাবে না। এবং সিনিয়র অ্যাডভোকেট করুণানন্দী বলছেন যে কথিত যারা অযোগ্য প্রার্থী রয়েছেন এবং যোগ্য প্রার্থী রয়েছেন এই মুহূর্তে আদালতের সামনে কোনো দলকে অযোগ্য বলে টার্গেট করার মতো কোনো প্রমাণ নেই এবং সিবিআইয়ের চার্জশিটে কোনো স্পষ্টতা নেই যে প্রথম স্ক্যানারটি কোনটি ছিল এবং বনসালের কপি কোথা থেকে এসেছে। দুষ্যন্ত দাবে যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন
যে সিবিআই তদন্ত বা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ছিল, প্রধান বিচারপতি বলেন যে আমরা রাজনৈতিক আলোচনায় নয় প্রমাণের দিকে যাচ্ছি, ভারত আইন হলো অবৈধভাবে সংগৃহীত প্রমাণ গ্রহণযোগ্য। তো প্রধান বিচারপতি বলেন যে এটা কি ঠিক যে সিবিআই এর পক্ষে বনশালের আইনজীবীর কাছ থেকে কিছু ওএমআর সিটও সংগ্রহ করা হয়েছিল। তো বললেন যে হ্যাঁ মাইলট। তো তারপর নন্দী বলেন যে স্ক্যান করা ওএমআর সিটগুলি তার কাছেই ছিল। তো সিবিআই এর আইনজীবী ডেটা স্ক্যান থেকে হ্যাসম্যান পঙ্কজ বনশালের ডেটা হ্যাসম্যানের সাথে মিলে যায়। তো সিনিয়র অ্যাডভোকেট AM সিনপি বলেন যে টাইপ সি এবং ডি নির্দোষ প্রার্থীর জন্য বলেন যে আমি বলছি যে সেগ্রিগেশনের বিরুদ্ধে যুক্তিগুলি টোটালি যুক্তিহীন অথবা মায়াময়। তো সেগ্রিগেশন ন্যায় বিচার করে মাইলট। তো তারপর বললেন যে নির্দোষ প্রার্থীদের পক্ষে বিভিন্ন আইনজীবী সংক্ষেপে তাদের বক্তব্য পেশ করেছেন। তো তারপর SSC প্রধান বিচারপতি, যেটা আপনাদের 26,000 চাকরি বাতিল ছিল, তো সেটার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জের বিষয়ে সুপ্রিম কোর্ট তার সিদ্ধান্ত সংরক্ষণ রেখেছে। যুক্তি সম্পূর্ণ শোনা হয়েছে এবং বর্তমানে এখন রায় সংরক্ষিত রাখা হয়েছে। তো এটাই বন্ধুরা লাস্ট আপডেট, যে রায় বর্তমানে এখন রিজার্ভে রাখা হয়েছে।